আচ্ছা, এমন কোনো শারীরিক ব্যাপার নিয়ে কি আপনারা ভেবেছেন যেটা পুরোপুরি স্বাভাবিক কিন্তু সমাজ সেটাকে একটা মারাত্মক ট্যাবু বা রোগ বানিয়ে রেখেছে? স্বাগতম আমাদের আজকের এই প্রমাণ ভিত্তিক এক্সপ্লেনারে। আজ আমরা খুব সেন্সিটিভ কিন্তু ভীষণ জরুরি একটা টপিক নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে যুগের পর যুগ ধরে চলে আসা কিছু কালচারাল মেথ বা ভুল ধারণাকে চিকিৎসা বিজ্ঞানের রিয়ালিটি থেকে আলাদা করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই যে আমরা একটা বিশেষ শারীরিক প্রক্রিয়া নিয়ে কথা বলছি, এটা কি আসলেই কোনো রোগ? নাকি শুধুই শরীরের একটা ন্যাচারাল প্রসেস? ভেবে দেখুন তো, সমাজের বিশাল একটা অংশ কিন্তু এটাকে মারাত্মক কোনো রোগ বা শারীরিক দুর্বলতা বলে মনে করে। কিন্তু বিজ্ঞান কি বলছে? আসুন, এই মিথ বা ভুল ধারণার পেছনের আসল সত্যিটা আজ আমরা একদম সায়েন্টিফিক্যালি ডিকোড করি। ওকে, চলুন একবার চট করে দেখে নিই আজ আমরা কি কভার করতে যাচ্ছি। প্রথমে ভূমিকা ও প্রেক্ষাপট, এরপর স্বপ্নদোষের মূল প্রক্রিয়া, তারপর ধাতু সিন্ড্রোমের ক্লিনিক্যাল দিকগুলো নিয়ে কথা বলবো। এরপর স্বাভাবিক অবস্থা আর সিন্ড্রোমের একটা সরাসরি তুলনা করব, আর শেষে থাকবে চিকিৎসা, ব্যবস্থাপনা এবং স্পেশালি মেডিকেল স্টুডেন্টদের জন্য ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। তো চলে আসছি আমাদের প্রথম পর্বে, ভূমিকা ও প্রেক্ষাপট। দেখুন, প্রবলেমটা কিন্তু শুরু হয় কনফিউশন থেকে। আমাদের শরীরের একদম নর্মাল একটা বায়োলজিকে যখন সোম্যাটিক সিমটম ডিসঅর্ডারের সাথে গুলিয়ে ফেলা হয়, তখনই তৈরি হয় প্রচণ্ড মানসিক কষ্ট। মানুষ ভাবতে শুরু করে, আমার বোধহয় মারাত্মক কোনো রোগ হয়েছে। আমাদের আজকের এই ক্লিনিক্যাল রাইডের মেন উদ্দেশ্যই হচ্ছে সাইকিয়াট্রি আর ইউরোলজির এভিডেন্স দিয়ে এই কনফিউশনটা একেবারে দূর করে দেওয়া। এবার আসি পর্ব 2-এ, স্বপ্নদোষ বা নকশার্নাল এমিশনের প্রক্রিয়া। তো এই স্বপ্নদোষ জিনিসটা আসলে কি? একদম সিম্পল ভাষায়, এটা হলো ঘুমের মধ্যে অনিচ্ছাকৃতভাবে বীর্যপাতের একটা সম্পূর্ণ স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রসেস। মানে এটা নিয়ে আপনার নিজের কোনো কন্ট্রোল নেই, আর এটা শরীরের কোনো ক্ষতিও করে না। এটা লিটারালি মানবদেহের 100% স্বাভাবিক একটা কাজ। এটা কোনোভাবেই কোনো রোগ নয়। এখন এই কনসেপ্টটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। খেয়াল করুন, আমাদের শরীর কিন্তু প্রতিনিয়ত তরল বা বীর্য তৈরি করছে। এখন এই তৈরি হওয়া জিনিসটা যদি অন্য কোনোভাবে শরীর থেকে বের না হয়, তাহলে শরীর কি করবে? সে প্রাকৃতিকভাবেই ঘুমের মধ্যে সেটা বের করে দেবে। ব্যাপারটা অনেকটা পানির ট্যাঙ্কি ওভারফ্লো করার মতো। ট্যাঙ্কি ভরে গেলে যেমন অতিরিক্ত পানি উপচে পড়ে, এটাও ঠিক তাই, জাস্ট একটা বায়োলজিক্যাল ওভারফ্লো মেকানিজম। আর হ্যাঁ, একটা ব্যাপার একদম ক্লিয়ার করা দরকার। এই প্রক্রিয়ার ফ্রিকোয়েন্সি বা মাত্রা কিন্তু মানুষ ভেদে একদম আলাদা হয়। কারো মাসে কয়েকবার হতে পারে, কারো আবার বছরে। মজার ব্যাপার হলো, বেশি বা কম দুটোই কিন্তু নরমাল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এর সাথে শারীরিক দুর্বলতা বা অসুস্থ হওয়ার কোনো সম্পর্কই নেই। এই ধারণাটা একদমই ভিত্তিহীন। অলরাইট, এবার আমরা যাব পর্ব 3-এ, ধাত সিন্ড্রোমের ক্লিনিক্যাল দিক। এতক্ষণ তো আমরা শরীরের স্বাভাবিক ফিজিওলজি নিয়ে কথা বললাম, তাই না? এবার আসুন একটা কালচারাল বা সংস্কৃতি নির্ভর ক্লিনিক্যাল সমস্যার দিকে তাকাই। এই যে ধাত সিন্ড্রোম, এটা কিন্তু ICD-10 এবং DSM অনুযায়ী কোনো ইউরোলজিক্যাল বা মূত্রতন্ত্রের রোগ নয়, বরং এটা একটা কালচার বাউন্ড সিন্ড্রোম বা সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার। সোজা কথায়, এখানে আসল সমস্যাটা শরীর থেকে বীর্য বের হওয়া নিয়ে নয়, বরং সেটা হারানো নিয়ে রোগীর মনের ভিতরে কাজ করা তীব্র একটা ভয় আর উদ্বেগ। এই কথাটা একটু খেয়াল করুন। বীর্য হারালে শরীর নষ্ট হয়ে যায়। আমাদের সমাজে যুগ যুগ ধরে চলে আসা ভয়ঙ্কর একটা মিথ। এই একটা ভুল বিশ্বাসের কারণেই কিন্তু মানুষের মনে তীব্র অপরাধবোধ আর ভয়ের জন্ম হয়। তারা ভাবতে শুরু করে যে তাদের শরীরের সবচেয়ে মহামূল্যবান জীবনী শক্তি বোধহয় শেষ হয়ে যাচ্ছে। অথচ সায়েন্টিফিক্যালি এর কোনো ভিত্তিই নেই। তো এই যে একটা তীব্র ভয়, এর ফলে কি হয়? রোগীর শরীরে কিন্তু সত্যিই কিছু উপসর্গ দেখা দিতে শুরু করে। তরল হারানোর এই মারাত্মক দুশ্চিন্তা থেকে দেখা দেয় চরম ক্লান্তি, দুর্বলতা, বুক ধড়ফড় করা, তীব্র অপরাধবোধ এবং একটা সার্বিক মানসিক অস্থিরতা। একজন চিকিৎসক হিসেবে আমাদেরকে কিন্তু এই ব্যাপারগুলো খুব সহানুভূতির সাথে দেখতে হবে। কারণ রোগীর হয়তো কোনো শারীরিক ক্ষতি হচ্ছে না, কিন্তু তার এই মানসিক কষ্টটা তো শতভাগ সত্যি, তাই না? চলুন এবার পরের অংশে যাওয়া যাক, পর্ব 4, স্বাভাবিক বনাম সিন্ড্রোম। এখানে আমরা দুটো বিষয়কে পাশাপাশি রেখে দেখছি। কন্ট্রাস্টটা খেয়াল করুন। একদিকে স্বপ্নদোষ, যেটা শুধুই একটা অনিচ্ছাকৃত বায়োলজিক্যাল প্রসেস, যার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট শরীরে নেই। আর ঠিক উল্টো দিকে দেখুন ধাত সিন্ড্রোমকে, যেখানে শুধুমাত্র একটা ভুল বিশ্বাস থেকে জন্ম নেওয়া তীব্র মানসিক চাপ আর অ্যাংজাইটি একজন মানুষকে ধীরে ধীরে ডিপ্রেশন এবং সামাজিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? ঠিক আছে, তো এই প্রবলেমের সলিউশন কি? চলে আসছি পর্ব 5-এ, চিকিৎসা ও ব্যবস্থাপনা।
এই মানসিক দ্বন্দ্ব থেকে বের হয়ে আসার এভিডেন্স বেসড জার্নিটা আসলে 3টা ধাপে হয়। প্রথম ধাপ হল সাইকো এডুকেশন, মানে রোগীকে খুব ভালোভাবে বোঝানো যে আপনার শরীর আসলে কিছুই হারাচ্ছে না। এরপর আসে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এই থেরাপিটা মনের গভীরে থাকা ভুল বিশ্বাস আর অপরাধ বোধ ভাঙতে দারুণ কাজ করে। আর 3 নম্বরে যদি দেখা যায় অ্যাংজাইটি খুব বেশি, তখন একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা একদম মাস্ট। এবার আমাদের শেষ পর্ব 6, ক্লিনিক্যাল শ্রেণীবিন্যাস। আমাদের সাথে যে মেডিকেল স্টুডেন্ট বা হেলথ কেয়ার প্রফেশনালরা আছেন, এই অংশটুকু স্পেশালি আপনাদের জন্য। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ICD-10 অনুযায়ী ধাতু সিন্ড্রোমকে আদার স্পেসিফাইড নিউরোটিক ডিসঅর্ডার্সের অধীনে ধরা হয়। এটা মেইনলি সাউথ এশিয়াতে দেখা যায় এমন একটা কালচার বাউন্ড সিন্ড্রোম। এর কোর প্যাথোলজি কিন্তু সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার। তো এখানকার সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা কি? পয়েন্টটা হলো, অ্যাজ এ ডক্টর আপনার মূল ফোকাস কিন্তু কোনো শারীরিক ক্ষয় রোধ করা নয়। আপনার ট্রিটমেন্টের ফোকাস হবে ওই সাইকোসেক্সুয়াল অ্যাংজাইটি বা ভয়টাকে ম্যানেজ করা। প্রয়োজনে আপনি SSRI জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন। মানে এখানে রোগীর পারসেপশন বা ভুল ধারণার চিকিৎসাটাই হলো আসল। আমাদের আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যে কথাগুলো বললাম তার মূল সারমর্ম কিন্তু একটাই, কালচারাল মিথ থেকে মেডিকেল রিয়ালিটিকে আলাদা করা। মানবদেহের স্বাভাবিক একটা প্রসেসকে যখন আমরা বিজ্ঞানের চোখ দিয়ে দেখি, তখন ওই অহেতুক ভয়টা কিন্তু আর থাকে না। আর এই ডিমিস্টিফিকেশনটাই একজন মানুষকে অপ্রয়োজনীয় মানসিক কষ্ট থেকে মুক্তি দিয়ে একটা সুস্থ জীবনের পথে এগিয়ে দেয়। শেষ করার আগে আপনাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই। আচ্ছা, সমাজ কিভাবে এই ধরনের ক্ষতিকর কালচারাল মিথগুলোকে দূরে সরিয়ে মানসিক স্বাস্থ্যকে প্রোটেক্ট করার জন্য সায়েন্টিফিক ফ্যাক্টসগুলোকে আরও বেশি করে প্রমোট করতে পারে বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, এরকম আরও এভিডেন্স বেসড ক্লিনিক্যাল এক্সপ্লেনার দেখতে ডক্টর একরাম এক্সপ্লেইনস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।